ওকে, স্বাগতম সবাইকে আজকের ক্লাসে। আমরা বেসিক্যালি ভিএলএসআই 1 লেকচারের মানে লেকচার সিরিজের আমরা আজকে 4th লেকচারে নাকি কয় নাম্বার লেকচার আজকে? 3rd। আচ্ছা, 3 নাম্বার লেকচারে আছি, 3rd উইকে আছি মনে হয়। আচ্ছা, যাই হোক 3 বা 4 নাম্বার লেকচার হবে। তো প্রথম 2টা বা 3টা লেকচার ছিল পুরা প্রিলিমিনারি, মানে বেসিক্যালি হচ্ছে প্রিভিয়াস সাবজেক্টের রিভিউগুলি ছিল আর কি। মানে প্রিভিয়াস যে ইলেকট্রনিক্স 1-এ আমরা যে বেসিক মসফেট দেখছিলাম কনস্ট্রাকশনগুলো, সেটা নিয়ে কাজ ছিল, যে মসফেটের কোথায় কি কি পার্টস থাকে এই জিনিসটা নিয়ে জাস্ট কথা বলা হয়েছে, যে মসফেট কেন ইউজ করি, ফেড ডিভাইস কি, বিজিটি মসফেটের মধ্যে ডিফারেন্স কি, মসফেট জেফেট আর মসফেটের মধ্যে ডিফারেন্স কি, কেন আমি জেফেটের জায়গায় মসফেট ইউজ করব, মসফেটে কী কী প্রবলেম হয়, মসফেটের ক্যারেক্টারিস্টিক্স, এই জিনিসগুলি তো পড়া হয়েছে, তাই না? আশা করি একটু মসফেট সম্পর্কে জ্ঞান হয়েছে সবার, ঠিক আছে? আচ্ছা, তো মসফেটের এরপর আমরা দেখেছিলাম যে মসফেটের আমাদের কয়টা টার্মিনাল ছিল একটা নর্মাল মসফেটের? 3টা। কী কী ছিল এহসান বলো তো? মসফেটের টার্মিনাল কয়টা, কী কী ছিল? এই টার্মিনাল কয়টা মসফেটের? মিরাজ বলো। মসফেটের টার্মিনাল, হ্যাঁ 3টা টার্মিনাল ছিল। সো এই 3টা টার্মিনালের মধ্যে আমি এন চ্যানেল মসফেটকে যখন আমি কানেকশনে আনতাম, সোর্সটাকে আমি কি করেছিলাম, গ্রাউন্ড করেছিলাম, এবং গেট আর সোর্সের মধ্যে একটা ভোল্টেজ সোর্স সেট করেছিলাম, তাই না? এরকম ছিল না? আরে ভাই, ড্রেনের পরে, ড্রেনের কাহিনী পরে। এই তাহলে এখানে কি ছিল? এন প্লাস কেন ইউজ করি জানি এখন? সবাই জানি? তা অনেক কিছু জানো তোমরা, মাশাআল্লাহ, গুড। আচ্ছা, সেলফ স্টাডি কি হেল্প করে? সেলফ স্টাডি করো না, ঠিক মতো অ্যাসাইনমেন্টই করো না কেউ, ঠিক আছে? এরকমই তো থাকে। তো এইখানে কি থাকবে? গেট সোর্স ভিজিএস, এটার নাম, হ্যাঁ এটা ড্রেনের মতন আছে। সো এখন এখানে আমি কি করলাম, আমি 3টা কন্ডিশন অ্যাপ্লাই করলাম একটা মসফেটের মধ্যে। তো প্রথম কন্ডিশন কি ছিল? অ্যাকুমুলেশন মোড আর কি। 3টা অপারেশনের মধ্যে যখন ভিজিএসটা লেস দেন 0, দ্যাট মিনস এন চ্যানেল মসফেটে যখন গেট ভোল্টেজটা নেগেটিভ ছিল, তখন কি হইতো? নেগেটিভ থাকলে কি হতো? জামিল বলো। গেট ভোল্টেজে যখন নেগেটিভ পেতাম, তখন এখানে হোলগুলো, ইলেকট্রনগুলোর কি সমস্যা হইতো? হোলগুলো কি উপরের দিকে উঠে যেত না? এবং এখানে কি ইলেকট্রন আসার পথটা কি বন্ধ হয়ে যেত না? আসতে পারতো না। সো বেসিক্যালি এখানে যেটা হতো, ইলেকট্রনগুলো আমার যাওয়ার কোনো পথ পেত না। সো এখানে আমি কি বলতাম, এই রিজিয়নটার নাম কি? অ্যাকুমুলেশন রিজিয়ন বা অ্যাকুমুলেশন মোড। সো এটার কন্ডিশনটা কি? ভিজিএস লেস দেন 0। এবং এই অবস্থায় কি হয়, হোলগুলো অক্সাইড লেয়ারের নিচে জমা হবে, এবং হচ্ছে ইলেকট্রনগুলো অন্যান্য ইলেকট্রনগুলো রিপেল করে নিচে চলে যাবে। তো আর হচ্ছে এখানে হচ্ছে পি টাইপের মেজরিটি কি? হোল। সো যে সাবস্ট্রেটের মেজরিটি যেটা, ওইটাই এখানে জমা হবে, অ্যাকুমুলেট হবে। সেই জন্য বলা হচ্ছে এটা হচ্ছে অ্যাকুমুলেশন মোড। আচ্ছা, এরপরেরটা কি ছিল? ডিপ্লেশন মোড। ডিপ্লেশন মোডের কন্ডিশন কি ছিল? ভিজিএস 0-এর চেয়ে বড় হবে, কিন্তু ভিটিএইচ বা ভিটি এর চেয়ে ছোট হবে। থ্রেশহোল্ড মানে কি? যে ভোল্টেজে আমার চ্যানেলটা ফরমেশন হইল, তাহলে থ্রেশহোল্ডের চেয়ে কম হবে। এটা মানে কি বোঝাচ্ছে? তাহলে এখানে এখন পজিটিভ ভোল্টেজ দিলাম, স্মল পজিটিভ, তাহলে এখানে কি চার্জ জমা হচ্ছে? পজিটিভ। তাহলে পজিটিভ চার্জ জমা হলে হোলগুলো কি উপরের দিকে যাবে না, হোলগুলো কি তখন নিচের দিকে বিকশিত হবে। এবং না, এইখানে যে আয়নগুলি, বড় বড় আয়নগুলি আছে, এগুলো যে হোল নিয়ে বসেছিল, ওদের হোলগুলো নিচে নেমে যাচ্ছে, কিন্তু এখানের অন্যান্য ইলেকট্রনগুলি কিন্তু কাছে আসতে পারতেছে না, কেননা
এখানে ভোল্টেজটা খুবই কম। সো বেসিক্যালি এখানে যে অঞ্চলটা ক্রিয়েট হবে এটা কি অঞ্চল? ডিপ্লেশন রিজিয়ন বা ডিপ্লেশন একটা রিজিয়ন ক্রিয়েট হবে। সো এই ডিপ্লেশন রিজিয়নটা ক্রিয়েট হয়, এটা হচ্ছে পিএন জাংশনের সাথে মসফেটের ডিপ্লেশন রিজিয়নের ডিফারেন্স কোথায়? পিএন জাংশনের ডিপ্লেশন রিজিয়নে পজিটিভ আয়নও থাকে, নেগেটিভ আয়নও থাকে। দ্যাট মিনস অ্যাকসেপ্টর আয়নও থাকে, ডোনার আয়নও থাকে। আর এখানে হচ্ছে এন চ্যানেলে অ্যাকসেপ্টর আয়ন আছে, পি চ্যানেলে ডোনার আয়ন আছে। বুঝতেছি না? অ্যাকসেপ্টর আর ডোনার মানে কি? পি পি টাইপে অ্যাকসেপ্টর আয়ন থাকে না ডোনার আয়ন থাকে? দুইটা বললে একটা তো হবে। অ্যাকসেপ্টর আয়ন কি? যেটা ইলেকট্রন গ্রহণ করে না, মাইনাস। তাহলে ত্রিযোজীগুলি যখন দাও ও তো হোল নিয়ে ঢুকে, ওর মধ্যে একটা ইলেকট্রন বসলে ওকে মাইনাস হয়ে যায় না, বাকি আরেক জায়গায় হোল ক্রিয়েট হয়। সো যে ইলেকট্রন গ্রহণ করতেছে কক্ষপথে ও কি মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে ও কি? অ্যাকসেপ্টর আয়ন। ওকে, তাহলে এই অ্যাকসেপ্টর আয়নগুলি কি হবে? এখানে জমা হয়ে থাকবে এবং হোলগুলো নিচের দিকে বিকশিত হবে। আর পিএন জাংশনের সাথে এই মসফেটের ডিপ্লেশন লেয়ারের ডিফারেন্স হচ্ছে, ডিপ্লেশন লেয়ারে হচ্ছে আমার শুধুমাত্র অ্যাকসেপ্টর আয়নগুলি থাকতেছে, আর পিএন জাংশনে অ্যাকসেপ্টর আয়নও থাকে, ডোনার আয়নও থাকে। মানে ত্রিযোজী আয়নগুলোও থাকে, পঞ্চযোজী আয়নগুলোও থাকে। বুঝা গেছে? তাহলে পিএন জাংশনের সাথে মসফেটের ডিপ্লেশন লেয়ারের পার্থক্য হচ্ছে এইটা, এবং দুই জায়গাতেই ইলেকট্রন এবং হোল থাকে না। বুঝা গেছে? পরীক্ষা যদি আসে এটা ব্যাখ্যা করে বুঝাই দিতে হবে। ওকে, ভিএলএসআই কিন্তু একটু ব্যাখ্যামূলক ইয়েই থাকবে, মানে তোমার ঠিক মতো সব কিছু জানতে হবে যে লজিক কোনটা কি হচ্ছে। ওকে, সব ব্যাখ্যামূলক এবং এগুলি উল্লেখ করতে হবে, অ্যাকসেপ্টর আয়ন, ডোনার আয়ন, এই জিনিসগুলো। বুঝা গেছে? একবারে কিন্তু ম্যাথমেটিক্সে ভরা না সাবজেক্টটা, একটু লেখালেখির সাবজেক্ট। আচ্ছা, তারপর ইনভার্সন মোড এটা গেল। আচ্ছা, ডিপ্লেশন মোড গেল। এরপর লাস্টে হচ্ছে কি? ইনভার্সন মোড। ইনভার্সন মোডে কি হচ্ছে? এই যে ভোল্টেজটা ছিল, এই ভোল্টেজটাকে আমি আরও বৃদ্ধি করে দিলাম। যখন আরও বৃদ্ধি করে দিলাম তখন এখন কি হচ্ছে? ভিজিএস গ্রেটার দেন ভিটিএইচ। যখন ভিটিএইচ এর চেয়ে বড় হয়ে গেল তখন এইখানের কি হবে? মোড হচ্ছে ইনভার্সন মোড। এবং ইনভার্ট, এই যে পরে আসে কেন ইনভার্ট বলা হয়, এবং ইলেকট্রনগুলি কি তখন মাইনরিটিগুলি কি উপরের দিকে যাওয়া শুরু করবে এবং ওর ইলেকট্রনগুলিকে বের হওয়া শুরু করবে। সো এখানে কি একটা চ্যানেল, মানে ইলেকট্রনের জন্য একটা পথ, ইলেকট্রনের একটা পথ তৈরি হবে এখানে। ক্লিয়ার? সো ইলেকট্রনের পথটা আমি পেয়ে যাচ্ছি। বুঝলাম সৈকত? তাহলে এই যে চ্যানেল ফরমেশন হলো, এটার কন্ডিশনটা কি? হাসতেছো কেন? হ্যাঁ বলো, খুশি হয়ে গেছো চ্যানেল ফরমেশন হয়েছে? আচ্ছা বলো, চ্যানেল ফরমেশনের কি কন্ডিশনটা কি? তাহলে ভিজিএস গ্রেটার দেন অর ইকুয়ালস টু হবে ভিটিএইচ। ক্লিয়ার? তাহলে এই জিনিসটাই হচ্ছে কি আমার ইনভার্সন মোড, যেটা হচ্ছে যেটা কন্ডিশন ভিজিএস গ্রেটার দেন অর ইকুয়ালস টু হবে আর কি। দ্য রিজিয়ন বিলো দ্য গেট উইল বি ইনভার্টেড। এই কথাটার মানে কি? ইনভার্টেড কথাটা কেন আসছে? ইনভার্টিং। এখন একটু দেখো, হ্যাঁ এটা কি ছিল? পি টাইপ সাবস্ট্রেট না? ওর চারদিকে থাকার কথা কিছু ছিল, হোলের না? তাই তো মেহেদি? তাহলে বলো, হোল থাকার কথা ছিল, এখানে পাইলাম আমি ইলেকট্রন। জিনিসটা কি হচ্ছে? সোজা না উল্টা হইতেছে? তাহলে উল্টা মানে কি? ইনভার্ট। সো এটাই হচ্ছে ইনভার্টিং রিজিয়ন বা ইনভার্সন মোড। বুঝে গেছে? সো আমার পাওয়ার কথা ছিল হোলের কম্বিনেশন, পাইলাম আমি ইলেকট্রনের পথ। সো জিনিসটা পুরো উল্টায় যাচ্ছে ওর প্রপার্টির অনুযায়ী, এজন্য হয়েছে সেটা তোমার ইনভার্সন মোড। বুঝতে পারলাম? ওকে, সহজ, ঝামেলার কিছু না। বাট এই জিনিসগুলি পরীক্ষা যখন আসবে 1 লাইন 2 লাইনে লিখবা, এরকম করে ছবি আঁকতে হবে, বলতে হবে অ্যাকুমুলেশন রিজিয়নে হোলস অ্যাকুমুলেটেড অন দ্য সিলিকন সারফেস অথবা বিনিথ দ্য সিলিকন ডাইঅক্সাইড সারফেস,
ইলেকট্রনস নিয়ার দ্য সারফেস রিপেলড ইনটু সিলিকন বাল্ক, এবং এটার কন্ডিশন হচ্ছে ভিজি লেস দেন 0 এবং ছবি। তেমনি একইভাবে ডিপ্লেশন লেয়ারও একই, ডিপ্লেশন রিজিয়ন হোলস নিয়ার দ্য সারফেস বিলো দ্য সিলিকন বাল্ক লিভিং নেগেটিভলি চার্জড অ্যাকসেপ্টর আয়ন্স behind and region depleted of all mobile carriers, মানে সেখানে হোল আর ইলেকট্রন বলে কিছুই থাকে না তখন। এবং ইনভার্সন মোড, ইনভার্সন রিজিয়নে ইলেকট্রনগুলো অ্যাট্রাক্টেড টু সিলিকন সারফেস, হোলস রিপেলড ডিপার ইনটু সিলিকন বাল্ক, হোলগুলো সিলিকন বাল্কের নিচে চলে যাচ্ছে। এটা হচ্ছে ইনভার্সন মোড। ক্লিয়ার এতটুক? অ্যাকুমুলেশন, ডিপ্লেশন, ইনভার্সন। আচ্ছা, সো তারপর এরপর এখন এইখানে একটা জিনিস আমাকে ব্যাখ্যা করো, তিনটা মোড লিখছি সবাই, মোডস। এখন কি এখানে যাব না, আরেকটু এরপরে যে তাহলে চ্যানেল এক্সিস্ট করার শর্ত কি? গুড, সবাই বুঝে গেছে। জহিরুল বুঝছি, তুমি আজকে আগে আগে আসছো। তাহলে মসফেটের কারেন্ট ডিরেকশন, ছোট ছোট জিনিসগুলি প্যাচ লাগাবে পরীক্ষা হলে। মসফেটের কারেন্ট ডিরেকশন কি হচ্ছে? দ্য সোর্স টার্মিনাল অফ এন চ্যানেল ট্রানজিস্টর ডিভাইডার কিছু গেল। ওয়েন আ ট্রানজিস্টর বা মসফেট ইজ অন, কারেন্ট ফ্লোস ফ্রম দ্য ড্রেন টু সোর্স। ড্রেন টু সোর্স, আমি এতক্ষণ কি দেখলাম? সোর্স থেকে ড্রেনে যাচ্ছে না, ওটা কি যাচ্ছে? ইলেকট্রন যাচ্ছে। তাহলে কারেন্ট ফ্লো হবে কি? ড্রোন টু সোর্স, ড্রেন টু সোর্স। ড্রোন কোত্থেকে আসলো? গুড। আচ্ছা, তাহলে ড্রেন টু সোর্সে আসলো। তারপর এন চ্যানেলে আর পি চ্যানেলে কি হবে এহসান? পি চ্যানেলে কারেন্ট ডিরেকশন কি হবে? পি চ্যানেলে মসফেটের, পি চ্যানেল মসফেটের কারেন্ট ডিরেকশন কোন দিক থেকে কোন দিকে হবে? কি আল্লাহ, সবে তো মন মরা কেন? বগা খাইছো নাকি? সোর্স টু ড্রেন, উল্টা। এখন আমাকে বলো যে পি চ্যানেলের জন্য এটা কি ছিল? এন চ্যানেল মসফেট না? পি চ্যানেল মসফেটের জন্য অ্যাকুমুলেশন মোডে কি জমা হবে? ইলেকট্রন। চ্যানেল কি দিয়ে তৈরি হবে? হোল দিয়ে। বুঝা গেছে? সম্পূর্ণ উল্টো। এবং ফ্লো কোথা থেকে কোথায় হবে? হোলের ফ্লো হবে ড্রেন টু সোর্স, তাহলে কারেন্টের ফ্লো হবে সোর্স টু, আবার বলে ড্রেন টু সোর্স, কে বললো এটা? এহসান। সোর্স টু ড্রেন। জামিল বুঝতে পারছি? বুঝা গেছে? তো আচ্ছা, একটু ভুল বলছিলাম মাঝখানে, ছোট একটা কথা। হোলগুলি কোথা থেকে কোথায় প্রবাহিত হবে? পি চ্যানেলে। হোলগুলো কোন টার্মিনাল থেকে কোন টার্মিনালে প্রবাহিত হবে? সোর্স টু ড্রেন। তাহলে কারেন্ট ডিরেকশন হবে কি? আরে ভাই, ড্রেন টু সোর্স কেন হবে? সোর্স টু ড্রেন হবে। পি হোল, হোলের ডিরেকশন কারেন্টের ডিরেকশন সেম, ইলেকট্রনের ডিরেকশন কারেন্টের ডিরেকশন মানে অপোজিট। বুঝা গেছে? তাহলে পি চ্যানেলে যদি যদি আসে যে পি চ্যানেল দিয়ে অ্যাকুমুলেশন, ডিপ্লেশন, ইনভার্সন মোড ব্যাখ্যা করো, তখন তুমি বুঝাবা এরকম যে ইলেকট্রন জমা হবে, তারপর হচ্ছে ইলেকট্রন, তখন হোল জমা হবে। তাহলে হোলের ডিরেকশন হবে কি? সোর্স থেকে ড্রেইনে, এবং কারেন্টের ডিরেকশনও কি হবে? সোর্স টু ড্রেইন। ক্লিয়ার? পরীক্ষায় যদি ট্রু ফলস আসে, পেঁচানো ট্রু ফলস থাকতে পারে, 4-5 মার্কে ট্রু ফলস আসে এইখানে এইটাই। তাহলে যে দ্য কারেন্ট ডিরেকশনস আর ডিফারেন্ট বিকজ এন চ্যানেল ক্যারিয়ার্স এ নেগেটিভ এন্ড পজিটিভ। আচ্ছা, এইখানে when MOSFET is turned on, current flows from the drain to source in a n channel MOSFET, from source to drain in a p channel MOSFET. এখন আমি যদি বলি যে the mobile carriers in p channel MOSFET is drain, is হচ্ছে হোল, এটা কি ট্রু না ফলস? ট্রু।
the mobile carrier in the p channel MOSFET is whole. True. ঠিক আছে, এরপর the holes directions. মোবাইল ক্যারিয়ার মানে যেগুলি চলাচল করে। ওকে, তো মোবাইল মানে কি গতিশীল, ক্লিয়ার। তো আর স্টেশনারি মানে কি বইয়ের দোকান, স্থির। ওকে, মোবাইল আর স্টেশনারি। আচ্ছা, সো এখানে যেটা হচ্ছে তোমার এটা গেল। তো এখন যদি আমি তোমাকে কোনো কোশ্চেন বলি যে ধর এরকম আছে যে অ্যাকুমুলেশন মোডে এন চ্যানেল মসফেটের জন্য হোলের ডিরেকশন কোন দিকে? তাহলে অ্যাকুমুলেশন মোডে এন চ্যানেলের জন্য হোলের ডিরেকশন কোন দিকে? উপরের দিকে। কোনো কথা হইলো? ওইটা হইলো ওই যে ওই দিকে। বুঝতেছি না অনেকেই, তাই না? সিলিকন ডাইঅক্সাইডের লেয়ারের দিকে, বা হচ্ছে হ্যাঁ বিনিথ দ্য অক্সাইড লেয়ার ওই দিকে, বা তুমি বলতে পারো যে চ্যানেল লেন্থের দিকে, বা ওই লেয়ারের দিকে, হ্যাঁ, বা সিলিকন সারফেসের দিকে। সিলিকন ডাইঅক্সাইড লেয়ারের সারফেস। একে একে তো বুঝাইলামই শুরু থেকে, আর কি আঁকবো? শান্ত আসো, আঁকো। হ্যাঁ, অ্যাকুমুলেশন মোডে কি হয়? এদিকে যায় না? তাহলে সিলিকন বাল্ক মানে কি বডি, সিলিকন বডি থেকে সিলিকন ডাইঅক্সাইড সারফেসের দিকে যাবে, হোলের ডিরেকশন। ক্লিয়ার? তাহলে এই জিনিসগুলি যদি ট্রু ফলসে আসেও কনফিউজড হব না। ওকে, কনফিউজড হয়ে যায়, ট্রু 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 ফলস, ফলস 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 ট্রু, উল্টা হয়ে যায় আর কি। আচ্ছা, সেটা বুঝতে পারলাম? ক্লিয়ার? আচ্ছা, এই জিনিসগুলি তখনই ক্লিয়ারভাবে বুঝতে পারবো যদি আমরা জিনিসটা নিজের মাথায় ভিজুয়ালাইজ হয় যে জিনিসটা এরকম করে এরকম হচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, তো এইখানে হোল আর ইলেকট্রন কি একসাথে প্রবাহিত হতে পারবে মসফেটে? একটা মসফেটে হোল আর ইলেকট্রন একসাথে কি পরিবহন করা সম্ভব? ভিজিএস তো একই, ভিজিএস আর ভিজি একই কথা। এখানে এস তোমার হচ্ছে ইয়া করছে নিবিড়, কি করো মোবাইল টিপো নাকি? এস হচ্ছে তোমার এখানে কি গ্রাউন্ড করা। ক্লিয়ার? তো এই জন্য এটা এস জি আর জি একই কথা। ভার্চুয়াল গ্রাউন্ড কি আবার? এটা গ্রাউন্ড করা, বডিটা আবার একটা গ্রাউন্ড করে দেওয়া থাকে। বডি তো একটা ভোল্টেজ ক্রিয়েট হয়, ওটার জন্য আবার ইফেক্ট পড়ে, বডি ইফেক্ট যেটা, ওটাকে গামা দিয়ে প্রকাশ করা হয়, বডি ইফেক্ট। এটার একটা ফর্মুলা থাকে, অ্যাসাইনমেন্ট এটাই। তুমি যদি জিজ্ঞেস করো এবং ওইটা যদি তোমাকে রিসার্চ করতে দিই, তুমি সবচেয়ে ভালো বুঝতে পারবা। যখন আমি বলে দিব তখন তোমার মাথায় এটা থাকবে না, তোমার মনেই আনন্দ থাকবে যে আমি কোশ্চেনটা করছিলাম, খুব ভালো কোশ্চেন হয়েছে। হ্যাঁ, এরপর হ্যাঁ আরেকটু খুঁজো, কাছাকাছি গেছো তো। থার্মাল একটু এফিসিয়েন্সি লস হয়, কিন্তু কোনটার ডিরেকশন কোন দিকে হচ্ছে, কি লস হচ্ছে দেখো। তুমি যদি একবার 5 ভোল্টেজ অ্যাপ্লাই করো, ইলেকট্রনের গতিপথ কোন দিকে হবে? একবার পজিটিভ দিলা, সো প্রথম ক্ষেত্রে ইলেকট্রনের গতিপথ কোন দিকে হবে? তুমি এন চ্যানেলে তুমি নেগেটিভ ভোল্টেজ পজিটিভ ভোল্টেজ দিছো, তাই ইলেকট্রন কোন দিকে আসবে? লেয়ারের দিকে আসতেছে। হোলের গতিপথ কোন দিকে হচ্ছে? নিচের দিকে হচ্ছে। আর এই ইলেকট্রনের গতিপথ কোন দিকে আসতেছে? বুঝে গেছে? তাহলে দেখো হোলের সংখ্যা কি বেশি না? তাহলে হোলের জন্য ফোর্স কি হবে? বেশি। মাইনরিটি ক্যারিয়ার ইলেকট্রনের জন্য কি হবে? কম। আবার এই পাশ থেকে এন চ্যানেলের জন্য একটা কি হবে? এদিকে একটা অ্যাঙ্গেলে বের হবে।
এগুলি দেখবা যে ইলেকট্রনের স্পিন দিয়ে সুন্দর করে উইকিপিডিয়ায় একটা ছবি টবি দিয়ে ব্যাখ্যা করা আছে। ওকে, এটা আগে বোঝার চেষ্টা করবা, তাহলে দেখবা আরো মজা পাবা যে ইলেকট্রন নিজে স্পিনে নিজে বুঝে বুঝে করতে পারবা। ওকে, দেখো আগে। হ্যাঁ, কি করে দিবা? দেখছো কোশ্চেন একটা করলে আরেকটা কোশ্চেন বের হবে যখনই করবো। সোর্সকে চেঞ্জ করে দিবা, পোল চেঞ্জ করবা? একটা পোল দিয়ে ঠিক পাইতেছি না। হ্যাঁ, পোলও আমরা চেঞ্জ করব পরে। আচ্ছা, সো এতটুকু পর্যন্ত ক্লিয়ার? তাহলে মসফেটের কারেন্ট ডিরেকশন ক্লিয়ার? কারেন্ট ডিরেকশন দিয়ে কিন্তু ট্রু ফলস বা কিছু একটা থাকবে। আচ্ছা, তো এখন ফরমেশন অফ চ্যানেল, মার্কা মারা কোশ্চেন। হাউ চ্যানেল ইজ ফর্মড ইন অ্যান এন চ্যানেল অর পি চ্যানেল মসফেট? এটা খুবই কমন একটা কোশ্চেন, খুবই কমন একটা কোশ্চেন। ধরো খালি একটুকু বললে হবে না, বড় এই দেখো তো ভিডিও হচ্ছে কি না, না কেটে গেছে? আচ্ছা, সো এখানে যেটা হচ্ছে, এই কোশ্চেনটা আমাদের ফ্যাকাল্টি রিক্রুটমেন্ট ভাইভাও করা হয়েছে, যে চ্যানেল কিভাবে তৈরি হচ্ছে। হ্যাঁ, তাই কি চ্যানেল ফরমেশন হবে কি তাহলে কয়টা রিজিয়ন নিয়ে? দুইটা রিজিয়ন নিয়ে। একটা কি ডিপ্লেশন মোড, প্রথমে স্মল পজিটিভ ভোল্টেজ দিলা, ইলেকট্রনগুলো হোলগুলো নিচে নেমে গেল, এখানে কি অ্যাকসেপ্টর আয়নগুলো পড়ে আর রইল, তাহলে এখানে কি ডিপ্লেশন রিজিয়ন ফর্ম করলো। ঠিক আছে, পরের স্টেপে কি হচ্ছে, ভোল্টেজ যখন আরেকটু বেড়ে দিলা, নেক্সট ভোল্টেজ বাড়িয়ে দিলে ইলেকট্রনস আর অ্যাট্রাক্টেড টু দ্য ইন্টারফেস ক্রিয়েটিং আ চ্যানেল। তাহলে দুইটা স্টেপ, একটা হচ্ছে ফার্স্ট হোল্ড রিপেল করলো, আর নেক্সট হচ্ছে ইলেকট্রনগুলো অ্যাট্রাক্টেড হইলো। তাহলে দুইটা স্টেপ, একটা ডিপ্লেশন মোডের আর একটা ইনভার্সন মোডের। আর কি বলবো, বলো রাবিব, বলো দুইটা স্টেপ কি কি? হ্যাঁ বলো জামিল, বলো জামিল, পারবে না? অন্য মনস্ক কেন থাকো? সিয়াম বলো চ্যানেল ফরমেশন কিভাবে হচ্ছে? আজকে কি সময় মন টন খারাপ নাকি? কেউ বকা দিচ্ছে? হ্যাঁ, কে বকা দিচ্ছে? ইয়া করো, পজ করো, কি অবস্থা? আচ্ছা, তো যেটা হচ্ছে, আচ্ছা ঠিক আছে, সবার ইচ্ছা হইলে ডিপার্টমেন্টে আইসো, সবাই মিলে তার কথা বলবো এটা নিয়ে। অ্যাটলিস্ট ছোট একটা আয়োজন করা উচিত না? নিবিড় কি ঘুম থেকে উঠলো? হ্যাঁ, ইন্ডাস্ট্রিয়াল ভিজিট আসলে দেওয়া যায় একটা, কেননা এখন একটু কম্পোনেন্ট ট্রান্সফরমারের কোর্স হয়েছে না, এখন তো দেখবা, গেলে দেখবা, বানানো টানানো দেখবা একটু। বুঝতে পারছি, ঠিক আছে, খারাপ হবে না দিলে। ওকে, পিকনিক তো 1 বছর হয়ে গেছে না? দেখবা, শোনো একটা জিনিস, আমাদের আশুগঞ্জে 28 দিনের জন্য পাঠাইছিল ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংয়ে, মানে জাস্ট 4টা থেকে 5টা ইউনিট, একদিন গেলে কাজ শেষ হয়ে যায়। আমরা ধরো 9টার সময় যে 11টার সময় চেষ্টা করতাম সাইন নেওয়া যায় কিনা, সাইন নিয়ে গেলেই ওই দিন শেষ, খালি ঘুরতে বেরোবো আশেপাশে। কিন্তু কথা হয়েছে যে আমাদের এক ইউনিটেই ছিল 5 দিন করে, মানে যে ইউনিট তুমি দেখলে 2 ঘন্টায় এনাফ, মানে ওভারঅল বেসিক জিনিস বোঝার জন্য, যে এখান থেকে এটা এখানে, এখান থেকে এখানে যায়। পরে হচ্ছে আমাদের এক সিনিয়র ভাই ছিল এমআইএসটির, উনি হঠাৎ আমাদের দেখলো যে আমরা ঘোরাফেরা করতেছি, পরে সব কিছু অনেক বড়, মানে 10 বছরের সিনিয়র আর কি। পরে উনি আমাদের দেখে পরে হচ্ছে বললো যে আসো। এরপরে যে শিখানো শুরু করলো, 4 ঘন্টার লেকচার দেওয়ার পর বলছে, ও আচ্ছা, এটা তো তাহলে আসলে 2 ঘন্টা, এটা মনে হয় 20 দিন মিনিমাম লাগবে বুঝতেই কোনটা কি হচ্ছে আসলে। মানে বেসিক স্ট্রাকচার তোমার দেখে মনে হবে ও এটা তো সহজ, কিন্তু ভেতরে সিস্টেমটা ঢুকলে মনে হবে ও আচ্ছা, এখানে তো 1000টা প্যারামিটার আছে, এটা বাড়লে এটা কমে, এটা কমলে এটা বাড়ে, এটা ঠিক রাখা লাগে, এটা ঠিক রেখে এটা ঠিক করা লাগে, আবার ওই দিক দিয়ে ওইটা কমে যায়, বেড়ে যায়, মানে অনেক হিসাব নিকাশ।
সো একটা জিনিস জানাই কিন্তু অনেক ডিফারেন্স আছে। ধরো ট্রান্সফর্মার তুমি এখানে দেখছো পড়ছো, যখন তুমি অ্যাকচুয়ালি মেকিং দেখবা ট্রান্সফর্মারের, ও আচ্ছা এটা এমনি করে, তো তারটা কি ইউজ করে, তেলটা কি ইউজ করে, এই তারটা কেন ইউজ করে না, বড় ট্রান্সফর্মারে এই তারটা না হয়ে এই তারটা কেন ইউজ করতেছে, এই তারটা কেন চিকন হচ্ছে, এই তারের ইনসুলেশন কীরকম। দেখবা যে ট্রান্সফর্মারে তার পেছনে থাকে, ওর উপর একটা ইনসুলেশন থাকে, ওটা তুমি জীবনে হাতে দিয়ে দেখো নাই, পড়ছো হয়তো ভুলে গেছো বা জানো না, তো দেখলে বলো ও আচ্ছা এটা এরকম, তাহলে ফ্লাক্স এরকম কেন, ট্রান্সফর্মার কেন কাটে, ট্রান্সফর্মারের যে কোরগুলো কীরকম হয় এরকম না, ঘরের মতন হয় না, এগুলি আবার কিন্তু স্লাইস স্লাইস করে। কেন স্লাইস স্লাইস করে, একবার আমি করে দিলাম আমার খরচ বাঁচলো, তো একবারে করে আবার কাটাকাটির দরকার আছে? হ্যাঁ, গুড, ওইটাও ঠিক আছে কিছুটা, কিন্তু ওর এটা এডি কারেন্ট লস যাতে কম হয় এজন্য হচ্ছে স্লাইস করা থাকে। সো প্রত্যেকটা জিনিস যখন দেখবা তখন যেমন ও আচ্ছা এটা এমনি করে, এটা এমনি করে। সো ট্রান্সফর্মার দেখলে ঠিক আছে, দেখার পরে যখন দেখবে এমনি করে বানাচ্ছে, দেখবো ওইটা নিয়ে পড়তে পড়তে অনেকক্ষণ চলে যাবে, বুঝে গেছে? সো কোনো জিনিসই সিম্পল না, প্র্যাকটিক্যাল সব জিনিসই ঝামেলার, কিন্তু তোমার কোর থেকে বোঝা লাগে। আর যাই হোক অনেক কথা বলতেছি, এখানে আসি। ফরমেশন অফ চ্যানেল বুঝলাম, তাহলে দুইটা রিজিয়ন নিয়ে হচ্ছে ডিপ্লেশন আর ইনভার্সন। যদি ফরমেশন অফ চ্যানেল আসে কি কি আঁকবা, এই জিনিসটা লিখবা, এই ছবি দুইটা আঁকতে হবে, বুঝা গেছে? এই ছবি দুইটার পাশাপাশি এরকম করে বুঝাইতে পারো, আর ছবি আঁকতে হবে না, চিহ্নিত করে বুঝাইতে হবে খালি। ডিপ্লেশন রিজিয়ন এটা, নেগেটিভ আয়ন এটা, ফ্রি ইলেকট্রন এটা, বুঝে গেছে? এই জিনিসগুলি বুঝিয়ে বুঝিয়ে বলতে হবে, লিখতে হবে, মানে ব্যাখ্যা করে বুঝে বুঝে লিখবা। এটা হচ্ছে পরীক্ষার আর্ট, এই ভিএলএসআই এর। তুমি কিভাবে বুঝায় সুন্দর করে লিখতে পারতেছো, লেখা ছোট তো বেশি না, ছবিগুলি ঠিক মতো পারলেই হবে। তাহলে কারেন্ট ডিরেকশন গেল, মসফেটের চ্যানেল ক্রিয়েশনের শর্ত গেল। তাহলে আমার একটা কোশ্চেন, মসফেট কি ক্যাপাসিটর হিসেবে কাজ করতে পারে? পারে। কিভাবে করতেছে? মসফেট কোন অবস্থায় ক্যাপাসিটর হিসেবে কাজ করতে পারে? এন চ্যানেলে তাহলে কিভাবে করতেছে? হোলগুলো এসে বললো। আর তুমি ইনভার্সনে? ইনভার্সনে তো স্যার ফ্লো হয়ে যায়, এজন্য থাকে না। ফ্লো হয় কি? ইলেকট্রন তো আছেই, ইলেকট্রনের তো উপস্থিতি আছেই, উপরে উপরে তো পজিটিভ উপস্থিতি আছেই, মাঝখানে তো ইনসুলেটর আছে, ক্যাপাসিটর হবে না কেন? চার্জটা তো স্যার সরে যাচ্ছে স্যার। চার্জ তো আছে, ফ্লো অফ চার্জ তো আছে, এই পাশেও তো চার্জ আছে, মাঝখানে ইনসুলেটর আছে, ক্যাপাসিটর হবে না কেন? তাহলে মসফেট যে কোনো সময় একটা ক্যাপাসিটর হিসেবে কাজ করতে পারবে, বুঝে গেছে? তো এরপর আচ্ছা একটা অ্যাসাইনমেন্ট লেখো, কোশ্চেন লেখো, সবগুলি কোশ্চেন আমি যাই সপ্তাহে যত কোশ্চেন পড়াবো সব শনিবারের দিন জমা দিবে অ্যাসাইনমেন্ট, যাও। আর সব এক পাতায় হবে, এপার ওপার মিলে এক পেজে হবে, এক সপ্তাহের অ্যাসাইনমেন্ট এক পেজে হবে, এপাশ ওপাশ মিলিয়ে, পেজের এই পাশ এই পাশ মিলে ছোট ছোট করে যাবে। হ্যাঁ হ্যাঁ, এটা চ্যালেঞ্জ, অর্ধেক করো, 4 ভাগ করো, যেভাবে করো। একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিছো, এর পরের প্রত্যেক অ্যাসাইনমেন্ট শনিবার দিন জমা হবে, এবং প্রত্যেকটা অ্যাসাইনমেন্ট সারা সপ্তাহে যত কোশ্চেন করব ওই একটা পেজের এপাশ ওপাশ মিলিয়ে ছোট বড় যেমন হোক ছবি টবি এঁকে সুন্দর করে করবো। হ্যাঁ প্রিন্ট করে দিলে হবে, কপি আবার প্রিন্ট করলে সমস্যা। আমি নিবিড়েরটা ভালো করে দেখবো এখন থেকে। হ্যাঁ মানে ছোট জায়গায় সুন্দর করে লেখার অভ্যাস করতে হবে,
তোমাদের অনেকের লেখা অনেক বড়, খাতা দেখতে দেখতে হাত ব্যথা হয়ে যায়। হ্যাঁ কোশ্চেনটা আচ্ছা, ফার্স্ট কোশ্চেন, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এনহ্যান্সমেন্ট টাইপ এবং ডিপ্লেশন টাইপ মসফেটের মধ্যে ডিফারেন্স কোথায়? হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন enhancement type MOSFET and depletion type MOSFET? What are the differences between enhancement type MOSFET and depletion type MOSFET? Enhancement type and depletion type MOSFET. Enhancement type MOSFET and depletion type MOSFET. ওইটা বুঝাও, এটা হচ্ছে কেন, মানে এদের মধ্যে পার্থক্যটা কি? হোয়াট আর দ্য ডিফারেন্সেস বিটুইন ই মসফেট অ্যান্ড ডি মসফেট বলে আর কি, এনহ্যান্সমেন্ট টাইপ মসফেট অ্যান্ড ডিপ্লেশন টাইপ মসফেট, সংক্ষেপে বলে ই মসফেট আর ডি মসফেট। এটা জানতে হবে। এরপর আরেকটা কোশ্চেন লেখো, can MOSFET act as an variable capacitor? Can a MOSFET can a MOSFET act as an variable capacitor? MOSFET কি কখনো ভ্যারিয়েবল ক্যাপাসিটরের মতন আচরণ করতে পারে কিনা? অ্যাজ এ ভ্যারিয়েবল বা অ্যাজ ভ্যারিয়েবল ক্যাপাসিটর, না অ্যাজ এ ভ্যারিয়েবল ক্যাপাসিটর। Can a MOSFET act as a variable capacitor? গুড, মিরাজের গ্রামার তো অনেক ভালো। 8 গুড। তো তারপর আর না, এর পরে দিচ্ছি, আর পরে দিব, আস্তে আস্তে দিব। ও ক্যান এ মসফেট অ্যাক্ট অ্যাজ এ ভ্যারিয়েবল ক্যাপাসিটর? এক্সপ্লেইন, অথবা এক্সপ্লেইন উইথ ডায়াগ্রাম, অথবা যেভাবে পারো, ডায়াগ্রাম দিলেও হয়, না দিলেও হয়। ওকে, এইখানে একটা মজার জিনিস পাবা, যখন মসফেট ক্যাপাসিটেন্সে যাবা দেখবা মসফেটের ক্যাপাসিটেন্স কয়টা হয়? দুইটা, একটাও হয় দুইটাও হয় লেয়ারের ভিত্তিতে। আচ্ছা যাই হোক, ওটা পরে। সো এরপর ভোল্টেজ ডিপেন্ডেন্ট রেজিস্টার, না লিখতে দিন, অ্যাসাইনমেন্ট না, পড়াইতেছি। ওকে, এটা অ্যাসাইনমেন্ট না, পড়াচ্ছি। ওকে, ভোল্টেজ ডিপেন্ডেন্ট রেজিস্টার হিসেবে কি মসফেট কাজ করতে পারে? আমি বল, মসফেট ভোল্টেজ ডিপেন্ডেন্ট রেজিস্টার হিসেবে কাজ করতে পারবে? ভোল্টেজ ডিপেন্ডেন্ট না, পারবে? ধরো থ্রেশহোল্ড ভোল্টেজ তুমি দিছো নেগেটিভ, থ্রেশহোল্ড ভোল্টেজ আমি দিলাম নেগেটিভ। সো কোন রিজিয়ন ক্রিয়েট হলো এন চ্যানেল মসফেটে? হোল ক্রিয়েট হলো কেমনে? অ্যাকুমুলেশন রিজিয়ন ক্রিয়েট হলো। অ্যাকুমুলেশন রিজিয়নে কারা বেশি থাকে? হোল। ও সরি, গেট ভোল্টেজটা আমি কি দিলাম? নেগেটিভ। তাহলে মসফেটের কোন রিজিয়নে সেটা অ্যাক্ট করবে? অ্যাকুমুলেশন। দ্যাট মিনস হোলগুলি কি উপরে আসবে? আদনান, বুঝতে পারছি? বুঝতে পারি নাই? তুমি বুঝতে পারো নাই? শান্ত, এটা কোনো কথা? তুমি বাইরের আওয়াজ শুনতেছিলা। মসফেটের গেট ভোল্টেজটা নেগেটিভ দেওয়া হলে কোন রিজিয়ন ফর্ম করবে? অ্যাকুমুলেশন না জামিল? কোন রিজিয়ন? অ্যাকুমুলেশন। অ্যাকুমুলেশন রিজিয়নে চ্যানেলে কি জমা হয়? চ্যানেল রিজিয়নটাতে হোলস জমা হয়।
তাহলে হোস যখন জমা হয় ওর মধ্যে দিয়ে কি ইলেকট্রন ফ্লো হইতে পারে? দ্যাট মিনস অ্যাকুমুলেশন মোডে ওর রেজিস্ট্যান্স কি থাকবে? বেশি থাকবে। সবচেয়ে হাই থাকবে, তাই না? রেজিস্ট্যান্স ঠিক আছে, হাই থাকতেছে। তারপর এরপর কি হচ্ছে? ডিপ্লেশন রিজিয়নে কি হবে? ডিপ্লেশন রিজিয়নে কি থাকবে? ডিপ্লেশন রিজিয়নেও কিন্তু রেজিস্ট্যান্সটা অনেক হাই থাকবে, কারণ ইলেকট্রনের ফ্লো তো নাই, তাই তো? আচ্ছা, লাস্টে কি হচ্ছে? ইনভার্সন। ইনভার্সন রিজিয়নে কি হচ্ছে? অনেকগুলো ইলেকট্রন জমা হয়ে গেছে না? সো এখানে কি হবে? রেজিস্ট্যান্সটা অনেক লো হয়ে যাবে। সো এটা কি মসফেটকে কি একটা ভোল্টেজ ডিপেন্ডেন্ট রেজিস্টর হিসেবে কাউন্ট করা যায়? না করে কেন? আচ্ছা নিবিড়, বুঝতে পারছি কি এত হাসতেছো? নিবিড়, ভোল্টেজ ডিপেন্ডেন্ট রেজিস্টর বলতে কি বোঝায়? ঠিক আছে, এটাই বোঝাচ্ছে। হ্যাঁ, এখন মসফেট কি এটা বলা যায়? রাবিব, কিভাবে বলা যায়? বলল না, আমি বলছি। হ্যাঁ, কেন বলা যায়? সাবি বলো। এই কোশ্চেনের অ্যান্সার তো তুমি অন্য একটা রিজিয়নের দিলা। আমি কেন কেন হয়? সাবি কুল বলো। তখন কি হবে? রেজিস্ট্যান্সটা হাই থাকবে। ওকে, মিরাজ বলো যে আমার রেজিস্ট্যান্স কোন মোডে সবচেয়ে কম হয়? গুড। মিরাজ কিন্তু খুব ভালো করে নোট তোলে, আমি ওর নোট দেখছিলাম একদিন, মানে ক্লাসে মনোযোগী আছে। ও মাঝে মাঝে একটু ডিস্ট্রাক্টেড হয়ে যায়, বাট ক্লাসে খুব মনোযোগী। কয়েকজন খুব আমি দেখি ভালো নোট টোট করো, ওকে কয়েকজন আছে, আর কয়েকজন ঘুম থেকে উঠে হঠাৎ হঠাৎ কোশ্চেন করো। ওকে, একটু মনোযোগী হইতে হবে। হ্যাঁ, আচ্ছা, সেটাই বলা হচ্ছে দ্য ইনভার্সন চ্যানেল অফ এ মসফেট ক্যান বি সিন অ্যাজ এ রেজিস্টার। দেখো শুরুতে বলছি যে একবারে রেজিস্ট্যান্স অত্যন্ত হাই, কথা বুঝো। শুরুর দুইটাতে বলেছে রেজিস্ট্যান্স অত্যন্ত হাই, দ্যাট মিনস ওইখানে ইনসুলেশনে ফুল, মানে ইনসুলেশন লেয়ারের মতো সে কাজ করতেছে। আমরা বললাম রেজিস্ট্যান্স লো কোথায়? ইনভার্সনে। কিন্তু ইনভার্সনে কি কনস্ট্যান্ট? ওইটাও কিন্তু ভ্যারি করতেছে। তাহলে এখানে বলো সিন্স দ্য ডেনসিটি ইনসাইড দ্য চ্যানেল ডিপেন্ডস অন দ্য গেট ভোল্টেজ। আমাদের এই চ্যানেলের যে ইলেকট্রনগুলো সেটাও কিন্তু গেট ভোল্টেজের উপর ডিপেন্ড করতেছে। তাহলে ওইটার জন্যও কি এটা হচ্ছে একটা ভোল্টেজ ডিপেন্ডেন্ট রেজিস্টর হিসেবে কাজ করবে। প্রথম দুই সেকশনের জন্য কি হবে? ভোল্টেজটা কত হবে? মানে রেজিস্ট্যান্স কি হবে? বেসিক্যালি থিওরিটিক্যালি ইনফিনিটি হবে, তাই না? রেজিস্ট্যান্স বেশি হলে ভোল্টেজ বেশি হবে। হ্যাঁ, সো এখানে যেটা হচ্ছে না, এখানেও আর ব্যাখ্যা আছে রেজিস্ট্যান্স ভোল্টেজের সাথে। তো এখানে যেটা প্রথমের ক্ষেত্রে কি রেজিস্ট্যান্সটা ইনফিনিটির কাছাকাছি থিওরিটিক্যালি, প্র্যাকটিক্যালি অনেক বেশি থাকবে। কিন্তু পরবর্তীতে যখন ইনভার্সন লেয়ারে আমি যাব, ওই ইনভার্সন লেয়ারের উইডথ মানে ইলেকট্রনের পরিমাণের উপর ডিপেন্ড করে এখানের ভোল্টেজটা কি কম বেশি হবে, মানে রেজিস্ট্যান্সটা কম বেশি হবে। সেই জন্য বলা হচ্ছে মসফেট ডিপেন্ডেন্ট রেজিস্টর হিসেবে কাজ করবে, কিন্তু কোন রিজিয়নে কাজ করবে? রাবিব খালি অন্য মনস্ক থাকে। বলতেছি মসফেট অ্যাকুমুলেশন আর ডিপ্লিশন এই দুইটা রিজিয়নে তার রেজিস্ট্যান্স কি অত্যন্ত হাই না? তো বেসিক্যালি সেই ইনসুলেটর হিসেবে কাজ করতেছে। এবং লাস্ট যে ইনভার্সন লেয়ারে ইলেকট্রনের কি উইডথের উপর ডিপেন্ড করা, মানে ইলেকট্রনের সংখ্যা বেশি মানে কি রেজিস্ট্যান্স কম, ইলেকট্রনের সংখ্যা কম হওয়া মানে কি রেজিস্ট্যান্স। সো বেসিক্যালি ইনভার্সন লেয়ারে আমি কি করতে পারি? মসফেট একটা ভ্যারিয়েবল রেজিস্টার হিসেবে কাজ করবে। ইনসুলেটর হিসেবে কখন কাজ করবে?
ইনসুলেশন না, বেসিক্যালি তোমার একবারে ইনফিনিট রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে আর কি, ওইটা তো ইনসুলেটরের বৈশিষ্ট্য। তো ভোল্টেজ ডিপেন্ডেন্ট রেজিস্টর হিসেবে কাজ করবে কোথায়? ইনভার্সন লেয়ারে। ওকে, হ্যাঁ মেহেদি বলো। আসো, কোশ্চেন তো বলেই দিলা যেদিকে যাচ্ছিলাম, আর একটু পরে যাব। ব্রেকডাউন ভোল্টেজ বলে এখানে ব্রেকডাউন ভোল্টেজের কাহিনী পড়ে। আচ্ছা, সো এখন হচ্ছে আমরা দেখো এতক্ষণ পর্যন্ত যে আমরা কাজ করছি, আমরা কয় জায়গায় ভোল্টেজ সোর্স অ্যাপ্লাই করছি? শুধু কোথায়? গেটে আর সোর্স। আমাদের আরেকটা টার্মিনাল আছে, ওইটার কি অবস্থা? ওই টার্মিনালটার নাম কি? ড্রেইন। এখন আমি একটু সায়েন্টিস্ট হইলাম, আমার এটা বাদ আছে, তাহলে ড্রেইনের সাথে আমি সোর্সের একটা ভোল্টেজ লাগাই দিলাম, যেটার নাম দিলাম কি? ভিডিএস, ভোল্টেজ অফ ড্রেইন টু সোর্স। তাহলে আমি স্মল ভোল্টেজটা অ্যাপ্লাই করলাম, নেক্সট দিন এখান থেকে ক্লাস শুরু হবে, আর 1 মিনিট জাস্ট বলবো। নাও উই আর অ্যাপ্লাইং সাম স্মল ভোল্টেজ বিটুইন সোর্স অ্যান্ড ড্রেইন। এতক্ষণ ড্রেইনে কোনো আচ্ছা আরেকটা ছোট একটা কোশ্চেন আছে অ্যাসাইনমেন্টে, লেখো। অ্যাসাইনমেন্টে ছোট একটা কোশ্চেন, গেট ভোল্টেজ। হ্যাঁ, সেম অ্যাসাইনমেন্ট। ড্রেইনে। গেটে তো থাকবেই, নাহলে মসফেট অন হবে। এইটা গেট আর সোর্স থাকবে, ড্রেইন আর সোর্স থাকবে। আর এটা তো 0 ভোল্ট, গ্রাউন্ড না বেসিক্যালি সোর্সটা। আচ্ছা একটু শোনো, এরপরে হচ্ছে কোশ্চেন এটা লেখো যে এটা 1 পেজে আটাবা। ডাজ দ্য চ্যানেল লেন্থ ভ্যারি? Does the channel length vary in MOSFET when only gate voltage is applied? আমি ভুলে গেছি কি জানি বললাম। Does the channel length and width, does the channel length and width, does the channel length and width vary in a MOSFET when only gate voltage is applied? VARY, vary. অ্যান্সার তো কেন নো এটা বলতে হবে, বা এটা জেনে রাখলা। আচ্ছা লাস্ট কেস কি হবে? আর লেখা লাগবে না, আমি বলবো আর কি। লাস্ট কেস কি হবে? আমরা লাস্ট কেস নেই, এটা অন্যতম একটা কেস, যে হচ্ছে আমরা যখন স্মল একটা ভিডিএস অ্যাপ্লাই করব তখন কি কি কাজ হচ্ছে, এটা নিয়ে ইনশাল্লাহ আমাদের নেক্সট ক্লাসে পড়া হবে। ওকে, শান্ত।